বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের ১৪৪ ও ১৪৫ নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে, সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার ৪ মে, ২১ বৈশাখ এবং ফার্সি ১৪ উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮টা ২৩, ভারত সময় রাত ৭টা ৫৩ এবং তেহরান সময় বিকেল ৬টা ৫৩ মিনিটে।
বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে ৯,৮১০ কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে ৯,৮৭০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান BN। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে সৌদি আগ্রাসনে ইয়েমেনে বিরাট সংখ্যক শ্রমিকের ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে আসন্ন ঈদ উল ফিতরের আগে চীনা টিকা পাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর প্রাথমিক আয়োজন রমজান উপলক্ষে থাকবে রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে আসন্ন কুচ দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমেরিকাকে ভিয়েনা সংলাপের সুযোগকে কাজে লাগিয়ে ইরানের পরমাণু সমঝোতায় ফেরার আহ্বান জানালেন ইইউর শীর্ষ কর্মকর্তা জোসেফ বোরেল। চীন মার্কিন সংঘাতপূর্ণ অবস্থানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, আমেরিকায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র সাবমেরিনে বসাল বেইজিং। বাংলাদেশের বাঁশখালীতে সংঘর্ষে নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ, বিচার বিভাগীয় তদন্ত সম্পর্কে রুল জারি। এবং ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন্ন মন্ত্রিসভায় মুসলিমদের গুরুত্বপূর্ণ দফতরগুলোর মন্ত্রী করার দাবি জানালেন মুসলিম নেতা মোহাম্মদ কামারুজ্জামান। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার সুযোগকে কাজে লাগানোর জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের যে সংলাপ চলছে তার প্রতি ইঙ্গিত করে বোরেল এ আহ্বান জানান। লন্ডনে ৭ জাতি গোষ্ঠী G7 এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদানকারী বোরেল সোমবার রাতে সাংবাদিকদের বলেন, G7 গোষ্ঠীর বৈঠকের অবকাশে ইরান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কাজেই এই মুহূর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা হাতছাড়া করা উচিত হবে না। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সংলাপে আমেরিকা ছাড়া এ সমঝোতায় স্বাক্ষরকারী বাকি ৫ দেশ অংশগ্রহণ করছে। ফ্রান্সের কাছ থেকে ৩০টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে মিশর। মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে এসব যুদ্ধবিমানের দাম উল্লেখ না করা হলেও অনুসন্ধানমূলক ওয়েবসাইট ডিসক্লোজড সোমবার এই চুক্তির আর্থিক মূল্য ৩৭৫ কোটি ইউরো বা $৪৫০ কোটি বলে জানিয়েছিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গত ডিসেম্বরে বলেছিলেন তিনি মিশরের কাছে এই যুদ্ধবিমান বিক্রির বিষয়টিকে দেশটির মানবাধিকার পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত করতে চান না, কারণ তাতে উত্তর আফ্রিকা অঞ্চলে সন্ত্রাসবিরোধী যুদ্ধ দুর্বল হয়ে পড়তে পারে। ম্যাক্রনের ওই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছিল। মানবাধিকার সংগঠনগুলো বলছে, মিশরে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন প্রেসিডেন্ট সিসি এবং তিনি বিরোধী পক্ষগুলোকে কঠোর হাতে দমন করে যাচ্ছেন। আর এই বিষয়টি না দেখার ভান করছে মিশরের প্রধান সমরাস্ত্র সরবরাহকারী দেশ ফ্রান্স।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সতর্ক করে দিয়ে বলেছেন, চীনের সঙ্গে তার দেশের সংঘাতপূর্ণ অবস্থান দুদেশেরই স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, চীন সাম্প্রতিক সময়ে আমেরিকার প্রতি অনেক বেশি আক্রমণাত্মক ও বিদ্বেষী আচরণ করছে। আমেরিকা চীনের সঙ্গে সংঘাতের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে ব্লিংকেন বলেন, চীন ও আমেরিকা যদি সেই পথে হাঁটে বা তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে তবে সেটি হবে দুদেশের স্বার্থের জন্যই ক্ষতিকর। চীন আমেরিকার গোপন বাণিজ্যিক লেনদেন থেকে হাজার হাজার কোটি ডলার হাতিয়ে নিয়েছে বলে যে দাবি বাজারে প্রচলিত রয়েছে, সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আমেরিকার সঙ্গে অন্যায্য প্রতিযোগিতায় লিপ্ত হতে চায় এবং দেশটি ক্রমবর্ধমান হারে ওয়াশিংটনের প্রতি বিদ্বেষী আচরণ করছে। ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস অ্যান্টনি ব্লিংকেনের এই বক্তব্য সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। চীনের সেনাবাহিনীতে নতুন করে যোগ দেয়া পরমাণু শক্তিচালিত সাবমেরিন দেশটির সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM স্থাপন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানা সম্ভব বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন SSBN প্রদর্শন করা হয়। এই সাবমেরিন থেকে JL-3 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব, যা 10,000 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আপগ্রেড করার আগে সাবমেরিনটিতে JL-2 ক্ষেপণাস্ত্র বসানো ছিল, যা দিয়ে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব অংশে আঘাত করা সম্ভব হতো, কিন্তু এখন এটি দিয়ে গোটা আমেরিকা মহাদেশের যে কোনো স্থানে হামলা করা যাবে। JL-3 পরমাণু ওয়ারহেড সহ নানা ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম বলে দৈনিকটি জানিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে আপাতত ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই ঘটনায় বিচার বিভাগীয় অনুসন্ধানের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় নিহত প্রত্যেককে আপাতত ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই ঘটনায় বিচার বিভাগীয় অনুসন্ধানের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত। আলাদা দুটি রিটের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি M ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। আদালতের রুলে 17 এপ্রিলের ওই সংঘর্ষে যথাযথ পদক্ষেপ নিতে এবং হতাহত ব্যক্তিদের পরিবারের পরবর্তী নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। হাইকোর্টের আদেশে ওই ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন ৪৫ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ওই ঘটনায় ভুক্তভোগী ও আহত ব্যক্তিদের চিকিৎসা এবং চিকিৎসার খরচের বিষয়ে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়েও এই সময়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানকার শ্রমিক ও এলাকাবাসীদেরকে যাতে কোনো ধরনের হয়রানি না করা হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি প্রত্যেক নিহত শ্রমিকের পরিবারকে ৩ কোটি আর আহত শ্রমিকদের ২ কোটি টাকা করে যৌথভাবে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না এ বিষয়ে রুল জারি করা হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী M A মান্নান বলেছেন, সেরাম ইনস্টিটিউটের করোনার টিকার চুক্তি থেকে বের হওয়ার
বের হওয়ার আইনি সুযোগ নেই ভারতের। তিনি বলেছেন, আইন সে কথা বলে না, তবে টিকা প্রদানে ভারতের নিজেরই সক্ষমতায় ঘাটতি তৈরি হয়েছে, এ কারণে কিছুটা সমস্যা হয়েছে। আজ ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভা শেষে ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন মন্ত্রী। একনেকের বৈঠক শেষে অনলাইনে মন্ত্রীর কার্যালয় থেকে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। টিকা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, চুক্তি অনুযায়ী নৈতিকভাবে টিকা দিতে বাধ্য ভারত, তবে তারা আমাদের প্রতিবেশী। সেখানে করোনায় কি মারাত্মক সংক্রমণ চলছে সেটা আমরা জানি। এ কারণে তাদেরও নিজেদেরই করোনার টিকার সংকট তৈরি হয়েছে। টিকা সংগ্রহে সরকার বসে নেই বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, বিকল্প চ্যানেল থেকে টিকা সংগ্রহের কাজ চলছে, তবে একনেকের মূল বৈঠকে করোনার টিকা নিয়ে কোনো কথা হয়নি। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2,02,82,000-এ পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় 3,57,229টি নয়া সংক্রমণ এবং একই সময়ে 3,449 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভারতে বর্তমানে 34,47,133 জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত মোট মারা গেছেন 2,22,408 জন। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নয়া মন্ত্রিসভায় মুসলিম বিধায়কদের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী করার দাবি জানিয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামারুজ্জামান। তিনি বলেছেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার পরে দীর্ঘ প্রায় 50 বছর রাজ্যে সংখ্যালঘুরা গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী হয়ে কাজ করার সুযোগ পাননি। এ সম্পর্কে কামরুজ্জামানের সাক্ষাৎকার সহ আরো জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নয়া মন্ত্রিসভায় মুসলিম বিধায়কদের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী করার দাবি জানালেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাজ্য বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য তৃণমূলের বিপুল জয় নেপথ্যে মুসলিমদের বড় অবদানের কথা মাথায় রেখে মুসলিম নবনির্বাচিত বিধায়কদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা উচিত। আজ মঙ্গলবার এ প্রসঙ্গে রেডিও তেহরানকে মোহাম্মদ কামরুজ্জামান আরো বলেন, মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী হতে চলেছে। এক্ষেত্রে মুসলমানরা একচেটিয়াভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াকু মুখ হিসাবে মমতা ব্যানার্জিকেই সমর্থন দিয়েছে। তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এর পাশাপাশি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব অত্যন্ত প্রয়োজন বলছিলেন মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, মুসলিমদের মধ্যে মূলত কৃষিজীবী মানুষের সংখ্যা বেশি, ফলে সেই জায়গাতেও যাতে মুসলিমদের প্রতিনিধিত্ব থাকে তা দেখতে হবে। স্বরাষ্ট্র দপ্তর প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী নিজে দেখেন, তবুও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে যেন কোনো মুসলিম ব্যক্তিকে করা যায় সেই বিষয়ে আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করছি। বলছিলেন আমাদের প্রতিনিধি। উত্তর কোরিয়া সম্প্রতি আমেরিকার প্রতি যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তার জবাবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দাবি করেছেন, পিয়ংইয়ং এর ব্যাপারে বিদ্বেষী নীতি চায় না ওয়াশিংটন। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে নিজের নীতি পুনর্মূল্যায়নের যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার কোনো বিদ্বেষী লক্ষ্য নেই। তিনি এমন সময় এ দাবি করলেন যখন সম্প্রতি উত্তর কোরিয়ার একজন পদস্থ কর্মকর্তা তার দেশের বিরুদ্ধে শত্রুতা অব্যাহত রাখার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে আমেরিকার নীতি পুনর্মূল্যায়নের যে সিদ্ধান্তের কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন তা থেকে বোঝা যায় তিনি পিয়ংইয়ং এর ব্যাপারে ওয়াশিংটনের বিদ্বেষী নীতি বজায় রাখতে চান। জ্যাক সুলিভান তার বক্তব্যে আরো দাবি করেন, আমেরিকার শত্রুতা নয় বরং সমস্যার সমাধান করতে চায়। তিনি বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে আমেরিকা তার নয়া নীতি চূড়ান্ত করেছে, যার লক্ষ্য কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পরমাণু অস্ত্রমুক্ত করা। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজ এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বর্বর আগ্রাসনে দেশটির শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জাতিসংঘ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আগ্রাসনের কারণে 2,10,00,000 ইয়েমেনি চরম খাদ্য সংকটের সম্মুখীন। এর সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত বহু নিরীহ মানুষ নিহত হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, অসম এ যুদ্ধে ইয়েমেনের শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর 74 মাস অতিক্রান্ত হতে চলল। পশ্চিম এশিয়ার আরব দেশগুলোর মধ্যে ইয়েমেন হচ্ছে সবচেয়ে দরিদ্র দেশ। এ অবস্থায় সৌদি আগ্রাসনে বহু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় ইয়েমেনের জনগণের জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। ফলে শ্রমিক শ্রেণী সহ ইয়েমেনের বিভিন্ন পর্যায়ের মানুষ বিরাট ঝুঁকির মধ্যে পড়েছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, একজনের মৃত্যু মানেই কেবল একটিমাত্র জীবনের অবসান নয়, এর ফলে অবশিষ্ট পরিবারের সদস্যদের জীবনে নেমে আসে চরম দুর্দশা। ইয়েমেনের প্রায় 11,000 শ্রমিক নিহত হওয়ার অর্থ হচ্ছে লাখ লাখ পরিবারের রুটি রুজি বন্ধ হয়ে যাওয়া। এক কথায় বলা যায়, একজন কর্মক্ষম মানুষের মৃত্যু পরিবারের জীবিত অন্য সদস্যদের জীবনে নিয়ে আসে কঠিন পরিস্থিতি। এর ফলে যেমন ভয়াবহ সামাজিক সংকট তৈরি হয়, তেমনি জাতীয় পর্যায়েও ধ্বংসাত্মক প্রভাব পড়ে। যুদ্ধের কারণে ইয়েমেনের শ্রমিকদের একটি বিরাট অংশ কাজ হারিয়েছে। কেননা এই যুদ্ধের ফলে কারখানা, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, বিমানবন্দরগুলো, গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, দোকানপাট সহ 80% বেশি অর্থনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। গত প্রায় 6 বছর ধরে অব্যাহতভাবে সৌদি বিমান হামলার কারণে ইয়েমেনের আবাসন প্রকল্প কার্যত থমকে দাঁড়িয়েছে। ইয়েমেনের শ্রমিক ইউনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অব্যাহত আগ্রাসন ও কঠোর অবরোধের কারণে ইয়েমেনের 65% মানুষ বেকার হয়ে পড়েছে, আর 80% মানুষ দরিদ্র সীমার নিচে জীবনযাপন করছে। মোট কথা, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসন দেশটির জনগণের জীবনে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করেছে। এ কারণে জাতিসংঘ ঘোষণা করেছে, 21 শতাব্দীতে ইয়েমেনের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটতে চলেছে। জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আগ্রাসনের কারণে 2,10,00,000 ইয়েমেনি চরম খাদ্য সংকটের সম্মুখীন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, ঈদের আগে চীনা টিকার জন্য চীন সরকার কাজ শুরু করেছে। এদিকে করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরো 61 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। আসন্ন ঈদ উল ফিতরের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন আজ গণমাধ্যমকে বলেছেন, ঈদের আগে টিকা দেওয়ার জন্য চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকায় চীনা রাষ্ট্রদূত এ বিষয়ে আশ্বাস দিয়েছেন, আমরা এ বিষয়ে আশাবাদী। ডক্টর মোমেন জানান, চীনে মে দিবসের 5 দিনব্যাপী ছুটি চলছে। ছুটির কারণে সেখানে এখন সবকিছু বন্ধ রয়েছে। তিনি জানান, টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে। এর আগে সোমবার স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক জানিয়েছিলেন,
10 মের মধ্যে চীন থেকে টিকা আসবে। চীন আগেই চেয়েছিল বাংলাদেশে তাদের টিকা ট্রায়াল দিতে। গত বছর চীনের সে প্রস্তাব গ্রহণ করলে আমরা এতদিনে অনেকখানি এগিয়ে থাকতাম এবং টিকা নিয়ে সংকট দেখা দিত না, এমনটি মনে করেন দেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌফিক হোসেন। যে চেষ্টাটা করেছিল আমরা তাতে সাড়া দিইনি। তারা কিন্তু চেয়েছিল যে এখানে এটার ট্রায়াল হোক। আমরা অনেক দেরি করে ফেলেছি সেটার ব্যাপারে সিদ্ধান্ত দিতে, যেটা হয়তো আমি মনে করি যে এক ধরনের ভুল ছিল। এদিকে মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরো 61 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে এ যাবৎ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 11,705। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো 1,914 জনের দেহে। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,65,596 জনে। এর আগে গতকাল সোমবার দেশে করোনায় 65 জনের মৃত্যু এবং নতুন করে 1,739 জনের শনাক্ত হওয়ার খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অপরদিকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামে করোনার যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের একটি গবেষণা টিম তাদের 1 মাসের গবেষণা শেষে এই তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড-19 আক্রান্ত রোগীদের স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন করে এই গবেষণা কার্যক্রম চালানো হয়। গবেষণা কাজে বিভিন্ন বয়সের আক্রান্ত রোগীদের কাছ থেকে নমুনাগুলো সংগ্রহ করা হয়। এছাড়া ওই আক্রান্ত রোগীদের 5 জনকে হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসা নিতে হয়েছিল। প্রতিষ্ঠানের গবেষকরা 10টি নমুনা পরীক্ষা করে 6টিতে করোনা ভাইরাসের যুক্তরাজ্যের ধরন এবং 3টিতে দক্ষিণ আফ্রিকার ধরন শনাক্ত করেছেন। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে